যত কাণ্ড লঙ্কাতে কেন কেন এখানে বারবার করে চাকরিজীবীদের যারা চাকরি করছে তারা যোগ্য না অযোগ্য সেটা বারবার প্রমাণিত হচ্ছে। কেন এই টাকার লেনদেনদের শুধু পশ্চিমবঙ্গবাসীদের জন্য উপহার থাকে? কেন কেন্দ্রীয় সরকারে কোনো একজনকেও বলা যায় না এখানে দুর্নীতির প্যানেলে আছে, যারা এখানে চাকরি করছে তাদের প্যানেলটা বাতিল করা হলো? তাহলে বলা এটাই, এর উত্তরে এটাই আসে যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে তার রাজত্বতে যত দুর্নীতিকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, দুর্নীতিকে একদম চূড়ায় তুলে দেওয়া, এটা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, পশ্চিমবঙ্গ সরকার বলবো না, তোলামূলের সরকারই চলে। কারণ উনি সবসময় নেতৃত্ব দেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে না, মাননীয় হয়ে না, উনি তৃণমূলের সুপ্রিমো হয়ে নেতৃত্ব দেন। সুতরাং এই তৃণমূলের যে দলটা রয়েছে চোরের দল, এদের যে চোরগুলো পুরো ভরে আছে, তাদের এই চোরদের কাছে টাকার লেনদেন। এবার এই যে 25,753 সামথিং, যদি আমি খুব ভুল না বলি, এক দুটা সংখ্যা হয়তো ভুল হবে, তাহলে এই চাকরিজীবীদের যে পুরো প্যানেলটাই ব্যর্থ, তাদের ওই মার্কশিট, তাদের সব কিছুকে আবার পরীক্ষা নতুনভাবে। তো দেখুন, আমি আবার মাঝে মাঝে শুনি ওনাদের সরকারের যে সমর্থক, ওরা আবার নাচছে যে ভালো তো, এই আবার নতুন হবে, আবার আমরা টাকা খাবো। তার মানে কি, কোথায় চলে গেছে রাজ্যের পরীক্ষার ব্যবস্থা নিয়ে যে চাকরিজীবীদের চাকরি পাওয়া, কোথায় চলে গেছে? তারা চিন্তা করছে না ক্যালান খাবে, মার খাবে। ওরা এখন চিন্তা করছে আমরা আবার একটা স্কোপ পাবো, আবার চাকরিজীবীদের কাছ থেকে প্যানেল দিয়ে টাকা নেব। আগে নিজের পিঠ বাঁচাও, তারপরে আবার ইনকাম করার চিন্তা করুন। এনি কোনো জাজমেন্টকে আমি বিশ্লেষণ করতে পারবো। আমাদের যারা জাজের আসনে বসে থাকেন তারাই সর্বোচ্চ রায়টা দেয়, কারণ এভিডেন্স, যা কিছু তথ্য প্রমাণ, সব কিছুর ভিত্তিতে এই রায়টা নির্ধারণ হয়। সুতরাং সেখানে উনি দেখেছেন, এবং সিবিআই, সম্ভবত সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে, একটা লিমিটেড টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে সব তথ্য যেন জমা পড়ে। 4 সপ্তাহের মধ্যে জমা পড়তে দিয়েছে, কোনো 2 মাস না, 3 মাস না। এখন এরা আবার দৌড়াবে, ওই যে সুপ্রিম কোর্টে বসে আছে, এদের রাজ্যের রাজকোষ থেকে করের টাকা নিয়ে যে আইনজীবীদের পুষে রেখেছে, সেই উচ্চ মাথাগুলোকে আবার ধরবে, গিয়ে এটাকে স্টে করানোর চেষ্টা করবে। কিন্তু মমতা ব্যানার্জি এটা ভুলে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনার কাজটা ছিল রাজ্যের উন্নয়ন করা, দুর্নীতিপরায়ণ লোকদেরকে সাথ দেওয়ার জন্য আপনার দৌড়ানো না। তাহলে সেখানে যখন গোড়ায় গলদ, সেই গাছটাকেই কাটুন সবাই, সেই গোড়ায় গলদের গাছটাকেই কাটুন, দেখবেন সব পুরো রাজ্যটা আবার একটা সুন্দর সুফলা, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের সুজলা সুফলা মাতৃত্ব, আমাদের পশ্চিমবঙ্গের যে আমরা জানি, ছোটোবেলা থেকে পড়েছি, সেই পশ্চিমবঙ্গকে আমরা ফিরে পাবো। কিন্তু কোথাও গিয়ে অরুণাভ ঘোষ, আইনজীবী অরুণাভ ঘোষ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই তো কটাক্ষ করছে এই দেবাংশু বসাকের রায়কে। দেখুন, এখন ওনারা একটা নতুন খোরাক পেয়েছে, কথাটা এইভাবেই বললাম, কেননা নিজেদেরকে উল্টোপাল্টা বলতে জানে না যে কোনখানে কি বলতে হয়। আমাদের প্রাক্তন বিচারপতি মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যতদিন চেয়ারে বসেছিলেন, তিনি তো প্রথম এগুলো শুরু করেছিলেন, দুর্নীতিগুলোকে ধরা। একটা ওয়ার্ড উনি বলেছিলেন, ঢাক সমেত ঢাকি বিসর্জনের কথা বলে গেছিলেন। আরও দুর্নীতি, সব যে মামলাগুলো চলছে, রায় বেরোবে। তারপরে এক একজনকে আমরা দেখেছি মাননীয় বিচারপতি, তারা একের পর এক দুর্নীতির বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রেখে একদম সোজা সাপটা রায় দিয়েছেন, পুরো বিশ্লেষণ করে। তার বিপক্ষে যখন কোনো একজন হাইকোর্টে যেখানে আমরা দেখছি তারা এজলাসে এখানে মুভ করেন, শ্রদ্ধেয় উনি বা একজন বিচারপতি সম্বন্ধে কটাক্ষ করে বাজে কথা লিখতে পারেন, কিন্তু আমি একজন আইনজীবী, আমি সিনিয়রদের শ্রদ্ধা প্রকাশ করে বলছি যে অরুণাভ আমাদের স্যার আর আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি তো অবশ্য রাজনীতিবিদ বেশি, আইনজীবী আমরা কম জানি, কারণ উনি ওনার দুর্নীতিপরায়ণ সরকারকে বাঁচানোর জন্যই যেটুকু প্র্যাকটিসে উনি আছেন, দুর্নীতিকে রক্ষা করে যাব, দুর্নীতির বিরুদ্ধে যাব না। সুতরাং আমাদের সিনিয়র অরুণাভ স্যারের যে মন্তব্য করেছেন, এটা একটা নির্লজ্জতায় আমাদের মাথা নত হয়ে যায়। কারণ আফটার অল উই অল আর অ্যাডভোকেট। কার ব্রিফ কতটা আছে, পড়াশোনা করে না কি করে পাশ করে এখানে এসছে, সেই বিশ্লেষণ করার মতন যদি এই কোনো লার্নেড অ্যাডভোকেটকে কথা বলেন, আমার তার আগে মনে করতে হবে শরীরের সোডিয়াম পটাশিয়াম লেভেলটা ঠিক আছে তো। কারণ সোডিয়াম পটাশিয়াম লেভেল যদি বয়স হয়ে গেলে ঠিক না থাকে, মানুষ এরকম আলফাল অনেকগুলো কথা বলে ফেলে। আমরা এই সোডিয়াম পটাশিয়াম আমরা সবসময় বলি সিনিয়রদের ঘরে মাসে একবার করে চেক আপ করতে হয়। কারণ আমাদের সিনিয়র অরুণাভ স্যার, তিনি যা কথা বলেছেন, আমার মনে হয় ওনার পটাশিয়ামের বেশি ক্ষরণ হচ্ছে। কারণ ওনার যদি এইভাবে কথা বলেন,
তাহলে আমরা যারা জুনিয়র আইনজীবী আমরা ওনাকে যে শ্রদ্ধা করি, তাহলে সেই শ্রদ্ধা আর ওনাকে করতে পারবে না। কার কত ব্রিফ, কে কত প্যানেলের লয়ারদের নিয়ে চলে, কার হাতে যদি 10টাও ব্রিফ থাকে, এইভাবে বিশ্লেষণ করে একটা মিডিয়ায় বলা বা সেখান থেকে খবরের কাগজে প্রকাশিত হওয়া, চূড়ান্ত ধিক্কার জানাচ্ছি একজন আইনজীবী হিসাবে। আর কল্যাণবাবুকে আমি ধিক্কার জানাচ্ছি না, কারণ উনি এইগুলো বলে দৃষ্টি আকর্ষণ করেন লাইমলাইটে থাকার জন্য। ওনাকে আমরা অনেকভাবে দেখেছি আবার আরতি করতে, বা অনেকভাবে দেখেছি প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে উনি কী না বলেছিলেন। সেখানে এইবার তো আর আমাদের প্রাক্তন জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা না, তখন যত খার গিয়ে যত কিছু ক্ষোভ গিয়ে একজন মানুষের উপরে হতো, তাহলে তো পুরো বিচার ব্যবস্থাটাই মিথ্যা বলতে হবে। ওনাদের পেপারে রায় না গেলেই সেই বিচার ব্যবস্থায় যারা বিচারাধীন চেয়ারে বসে রায় দিচ্ছেন মাননীয় জজ সাহেবরা, তাদের সবার বিরুদ্ধে শুধু ওনারা একটা লাস্টে করতে চেয়েছিলেন, কল্যাণ ব্যানার্জি আমাদের সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্টের, আমি আপনাকে সম্মান দিয়েই বলছি, এজলাসটাও কিনতে চেষ্টা করেছিলেন, মামলা করতে দেওয়া হবে না আমাদের জাস্টিস মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মাননীয় জাস্টিস রাজাশেখর মান্থা, এগুলো বিভিন্ন রকম জায়গায় দেখেছি অবস্থান বিক্ষোভ। গান্ধী মূর্তির পাদদেশে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের পাশে না থেকে লয়ারদের তাদের এই সরকারের যে টিম রয়েছে লিগালের টিম, সেই লিগালের টিমটা তারা গিয়ে ধর্নায় বসেছে বিচার ব্যবস্থা আমাদের মন্দির, সেই হাইকোর্টের এজলাসের সামনে যে কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হবে না, এনাদের কাছে কোনো পেশ করতে দেওয়া হবে না। মানে কোথায় নিয়ে গেছেন আইন ব্যবস্থাটাকে? ওনাদের ফেভারে আইন দিতে হবে, নইলেই তারা দুর্নীতিপরায়ণ জাজ।